আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফিফ, পড়াশোনা করছি সাস্টে সিএসসি ডিপার্টমেন্টে। আজকে আমরা রসায়ন প্রথম পত্রে ২ অধ্যায়, ৩ অধ্যায় এবং ৪ অধ্যায়ে যা যা শর্টকাট আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে যেখানে যেখানে তুমি আরো দ্রুতভাবে ক্যালকুলেশন করতে পারো বা থিঙ্ক করতে পারো, ওইগুলো নিয়ে কাজ করব। আর যেগুলো হটস্পট, তোমরা যেটা জিএসটি পরীক্ষা দিবা, ওইখানে যেগুলো হটস্পট টপিক, ওইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ক্লাসের শুরু থেকে শেষ অবধি আমরা আলোচনা করার পরে তোমাদের যা যা কমেন্ট থাকবে সেগুলোর আমি একবারে উত্তর দিব। তো তোমরা যেখানে সমস্যা ফেস করতেছো, কোনোটা যদি না বুঝো, জাস্ট কমেন্টে তোমার প্রশ্নটা রেখে দিবে। আমি চেষ্টা করব ক্লাসটা যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন স্লাইড উল্টাই হলেও আমি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো শুরু থেকে শেষ পর্যন্ত তুমি ক্লাসের সাথে থাকো, অ্যান্ড ইনশাল্লাহ দেখবো তোমরা বেনিফিটেড হবে। তো তোমাদের যারা যারা এখনো ক্লাসে যুক্ত হয়নি, আমি 1 মিনিট টাইম দিতেছি, সবাই যুক্ত হয়ে যাও। 1 মিনিট পরে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস একদম পুরো দমে শুরু করে দিব। আচ্ছা, তোমাদের এখন অব্দি কোনো তোমরা আমাকে সব সুন্দর মতো করে দেখতে এবং শুনতে পাচ্ছ তো? কোনো কি সমস্যা হইতেছে আমাকে দেখতে বা শুনতে? আচ্ছা, আমি আশা করছি তোমরা আমাকে দেখতে এবং শুনতে পারছো সুন্দর মতো করে। তো আচ্ছা, তো দেখো, আমাদের প্রথম টপিকটা হচ্ছে গুণগত রসায়নের যে কোয়ান্টাম সংখ্যার সেট আছে। এই কোয়ান্টাম সংখ্যার সেট দিয়ে তুমি দেখবে বিগত বিগত বছরে প্রশ্ন আসে এবং আসবেই। কোয়ান্টাম সংখ্যার সেট সেট নিচের কোনটা ঠিক আছে, নিচের কোনটা বেঠিক আছে, এটা আসবেই। তো এইটা যদি তুমি একদম শিওরলি দাগাইতে চাও, কনসেপ্টটা সুন্দরভাবে থাকা লাগবে। And আমি বিশ্বাস করি তোমরা সবকিছু জানো। তবু আমরা জাস্ট একটুখানি ট্রাই করি। দেখো, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়। দেখো, এই ওয়ার্ডটা কিন্তু পিক করতে হবে। তোমার প্রশ্নে বলে দিছে নয় কি হ্যাঁ, এটা ঠিক করে দেখতে হবে। তুমি যদি নয়টা না খেয়াল করো, তুমি কিন্তু সহজে ভুল করে দিয়ে আসবা। পরীক্ষার সময় কিন্তু এগুলো আমাদের মাথায় খুব কম থাকে। আচ্ছা দেখো, তো আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি যে প্রধান প্রধান কোয়ান্টাম নাম্বার যেটা হয়, সেইটা থেকে যে সহকারী কোয়ান্টাম নাম্বার এল হয়, সেটা এক কম হয়, তাই না? যে সহকারী এক কম হয়, সহকারী এক কম হয়, তাই না? বাংলা কথায় লিখতেছি, মাথায় বেশি থাকবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা হয়, সহকারী তার থেকে এক কম হয়। আর হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি হয়? চুম্বক কোয়ান্টাম নাম্বারটা হয় কেমন? চুম্বক কোয়ান্টাম নাম্বারটা হয় এই যে সহকারীর যে রেঞ্জটা দিবে, ওইটার প্লাস মাইনাস ফর্ম। যদি সহকারীর রেঞ্জটা তোমার ধরো এখান থেকে এখান থেকে ধরো প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 পাইলাম, তাহলে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হবে? 1। তাহলে আমার এই চুম্বক কোয়ান্টাম সংখ্যার রেঞ্জটা কত হবে বলো তো? -1 থেকে +1 এর ভিতরে যে সকল ডিজিট আছে তাদের ভিতর। তাহলে -1, 0 আর +1, এর ভিতরে তোমার হচ্ছে থাকবে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আর হচ্ছে লাস্টে কি আছে? তোমার এস, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এইটা কি? এটা তোমার প্লাস মাইনাস হাফ, এভাবেই হয়ে থাকে, তাই না? একটা অরবিটে দুইটা ইলেকট্রন থাকে। তো আমরা এইটা তো, এই জিনিসটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তো এখন এখানে যদি আমি খেয়াল করি, আমি একটা একটা করে ক্রস চেকিং দিয়ে চেষ্টা করবো, দেখি কোথায় ভুল আছে। প্রথমটায় দেখো তো, প্রথমটায় কি আছে? এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান 1, তাই না? তাহলে এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান 1। হ্যাঁ, এন এর মান 2 হলে এল এর মান 1, আমার 1 কম আছে। ওকে, ফাইন। তারপরে এখানে এম এর মানটা কত হবে? এম এর মানটা হবে 1 থেকে -1 থেকে 1 এর ভিতরে নাম্বার। তাহলে দেখো তো, আছে নাম্বারটা? হ্যাঁ আছে। আর স্পিন প্লাস মাইনাস হাফের ভিতরে আছে। তার মানে এটা আমার ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরেরটা যদি যাই, দেখো এন এর মান কত? 3, ঠিক আছে। এইবার এল এর মান কত? এল এর মান, দেখো সব প্রথম
এন এর মানটা কখনো এল এর মানের সমান হইতে পারবে না। এন এর মানটা কখনো এল এর মানের সমান হইতে পারবে না। এল এর মানটা অলওয়েজ যে এন এর মানটা থাকবে ওইটার থেকে এক কম হবে। সো কি কি হইতে পারে, তোমার 3 যদি এন এর মান হয় তাহলে তোমার এখানে এল এর মান হইতে পারে 0 1 2, তাই না? মানে কখনো এন আর এল সমান হইতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তো দেখো তোমার হচ্ছে এন এর মান 3, তাহলে এল এর মান কত 1। হ্যাঁ ঠিক আছে, কারণ কি আমার এন এর থেকে এক কম দিলে হয় 2, তাহলে 0 1 2, ওর ভিতরে কিন্তু তোমার 2 আছে। আচ্ছা, তাহলে আমার এই যে এল এটা ঠিক আছে। এইবার দেখো তো এল এর মান যদি 1 হয় তাহলে তুমি এম এর মানটা পাবা কোন রেঞ্জে? এল এর মান যদি 1 হয় তাহলে তুমি রেঞ্জ কোনটায় পাবা? -1 0 +1। কিন্তু দেখো এইখানে তোমার ঘটনাটা ঘটাই দিছে, এখানে কত আছে 2, কিন্তু আমার 2 কি সম্ভব? না, 2 সম্ভব না। স্পিন যেটাই থাকুক, তাহলে আমার এইটা কি? এটা হচ্ছে আমার ভুল, এটা হচ্ছে আমার ভুল। বুঝতে পারছি, তাই না? তো দেখো সেরকম ভাবে এন এর মান, দেখো পরেরগুলো একটু চেক করি। এন এর মান কত 1, তাহলে এল এর মান 0। হ্যাঁ, একের থেকে কম একটা ডিজিট আছে, মানে একের থেকে কম ডিজিটের রেঞ্জের ভিতরে আছে। এম এর মান ঠিক আছে, এইটাও ঠিক আছে। এন এর মান 2, এল এর মান 0, এম এর মান 0, এটা হাফ, ঠিক আছে। তো এরকম ধরনের এমসিকিউ দেখবা গুচ্ছর জন্য হটস্পট কোয়েশ্চেন। তো এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তাহলে ইনশাল্লাহ আমরা পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তারপরে আমরা টপিকে যাই। দেখো এইখানে আমাদের যেই টপিকটা ইম্পর্টেন্ট, যে একটা মৌল, আমাদের যদি কোনো মৌল দেওয়া থাকে এন্ড যদি আমাদের বলে দেয় যে ওইটার গ্রুপ আর পর্যায় নির্ণয় করো, এটাও কিন্তু গুচ্ছের হট টপিক, তাই না? তো এইটা নির্ণয় করার জন্য আমরা যেটা জানি ইজি টপিক, মানে ইজি টু গো, যে আমাদের যদি এস ব্লক মৌল থাকে, আমাদের যদি কখনো এস ব্লক মৌল থাকে, তাহলে ওই এস ব্লক মৌলের লাস্টের যে ইলেকট্রনটা থাকবে ওইটার এস এর যে পাওয়ারটা থাকবে ওইটাই আমার গ্রুপ সংখ্যা। যেমন দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা লাস্টে কত হয়? আর্গনের কত হয় 2p6, তারপরে সোডিয়ামের 3s1, আর ম্যাগনেসিয়ামের কত 3s2, তাহলে এস এর পাওয়ার কত 2, তাহলে আমার ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা কত 2। বুঝতে পারছি তো? এবার দেখো যদি এটা কোন ব্লক, এটা এস ব্লক মৌলের ক্ষেত্রে, শুধুমাত্র এস ব্লক মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, এইবার দেখো পি ব্লক মৌলের ক্ষেত্রে, তোমার পি ব্লক মৌলের ক্ষেত্রে তুমি গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করবা? তোমার লাস্টের যে এস আর পিটা থাকবে ওইটার সামেশনটাই হবে তোমার হচ্ছে এস আর পি এর যে পাওয়ারটা থাকবে ওইটার সামেশনটাই হবে তোমার হচ্ছে পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা। এবং এখানে যেটা মাথায় রাখতে হবে, ওই এস আর পির সাথে 10 যোগ হবে, ঠিক আছে? তো দেখো পি ব্লক মৌলের, এই যে পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা যখন আমরা নির্ণয় করতে যাচ্ছি, যেমন ক্লোরিনের কি হয়, তোমার আর্গনের পরে 3s2, তারপরে কত 3p5, তাই না? তাহলে দেখো এখানে পি ব্লক মৌল মানে কি কি আছে? এস আছে আর পি আছে, তাহলে s2 আর p5, তাহলে s2 আর p5, এস আর পি এর সামেশন কত 7। আর কি পি ব্লক মৌল যদি হয় তাহলে আমাদের এক্সট্রা করে 10 যোগ করতে হবে। তাহলে 5 আর 2 7, এবং 7 এর সাথে তুমি যদি 10 যোগ করো তাহলে কত হয় 17। তাহলে ক্লোরিনের গ্রুপটা কত 17। এটা কিন্তু বুঝতে আমাদের কোনো সমস্যা থাকতেছে না। আচ্ছা, এবার দেখো ডি ব্লক মৌলটা কি? ডি ব্লক মৌলের যে সকল মৌল আছে এই ক্ষেত্রে তোমার কোনো 10 বা কোনো কিছু যোগ করা লাগবে না। ডি ব্লক মৌলের অলওয়েজ লাস্টে যে দুইটা কোয়ান্টাম সংখ্যা থাকবে ওই দুইটার একটা যোগ করে দিলেই তোমার হয়ে যাবে। তাহলে দেখো তো ডি ব্লক মৌলের ফেরামের ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো তাহলে আর্গন 3d6 4s2। তাহলে দেখো এর গ্রুপটা কত হবে? ডি এর পাওয়ার কত আছে 6, আর এস এর পাওয়ার কত আছে 2। তো এই দুইটা সামেশন করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে 6 আর 2 8, ঠিক আছে? এইগুলো তো হয়ে গেল। আর সব সময় মনে রাখবা তোমার এফ ব্লক মৌলের, তুমি যেখানে যেখানে এফ ব্লক পাবা, এফ ব্লক মৌলের কোয়ান্টাম নাম্বার, এফ ব্লক মৌলের তোমার হচ্ছে গ্রুপ সংখ্যা অলওয়েজ 3, ঠিক আছে? তোমার এফ ব্লক মৌলের গ্রুপ সংখ্যা হচ্ছে অলওয়েজ 3। তো আমরা যদি এটার সামেশনটা টানতে চাই তাহলে আমরা এস ব্লক মৌল যখন আসবে তখন সেই এস এর পাওয়ারে যেটা থাকবে সেইটা হবে আমার হচ্ছে গ্রুপ সংখ্যা। ম্যাগনেসিয়াম দিয়ে বুঝলাম।
আমার যদি পি ব্লক মৌল থাকে তাহলে এস আর পি ওই দুইটার যে সামেশন থাকবে লাস্টের, ওই পাওয়ারের যে সামেশন থাকবে ওইটার সাথে আমি আরো 10 যোগ করব। 10 যোগ করলে আমার কি হয়ে যাবে, পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা পেয়ে যাচ্ছি। ডি তে কি হবে, ডি তে তোমার লাস্টে এস আর ডি এর যে পাওয়ারের সামেশনটা হবে ওইটাই আমার কি হবে, ওইটাই হচ্ছে আমার গ্রুপ সংখ্যা। আর এফ ব্লক মৌল কিভাবে চিনবো, কোথাও যদি আমি দেখি যে এফ অরবিটালটা আছে তাহলে ওইটার গ্রুপ সংখ্যা অলওয়েজ কি হবে, 3 হবে। আর একটা জিনিস থাকতেছে পিরিয়ড, পর্যায়। পর্যায়টা কি, হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার। যেমন দেখো ফেরামে তুমি যদি দেখো আর্গন 3d6 4s2, তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ সীমাটায় কত আছে, 4। 4s2 তে 4 আছে, তাহলে এইটার যে পর্যায় হবে কত হবে, 4 হবে। ঠিক আছে, তো এইটা তো আমরা দেখলাম, এটা আমরা সিস্টেমেটিক ওয়েতে করতে পারি। এবার দেখো একটু মজার জিনিস দেখাই, তোমরা দেখে ভালো লাগবে যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অব্দি, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অব্দি তোমার যদি কোনোটার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে তোমার কষ্ট করে ইলেকট্রন বিন্যাসের প্যারা নেওয়া লাগবে না। যেটা লাগবে তোমার জাস্ট এই যে ভর সংখ্যা, যেটা পারমাণবিক সংখ্যা যেটা আছে, পারমাণবিক সংখ্যাটা তোমার মাথায় রাখা লাগবে। স্ক্যান্ডিয়াম 21 থেকে তোমার হচ্ছে কপার, স্ক্যান্ডিয়াম 21 থেকে তোমার হচ্ছে কপার 29, এই অবধি তোমার কোনটা লাগবে, এই অবধি তোমার জাস্ট পারমাণবিক সংখ্যাটা মনে যদি রাখো তাহলে তোমার গ্রুপ নির্ণয় করতে কোনো সমস্যা নেই। দেখো এইটা খুব সুন্দরভাবে মিলে যায় একটা জিনিস, যে স্ক্যান্ডিয়ামের গ্রুপ যদি নির্ণয় করতে চাও, স্ক্যান্ডিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা কত, 21 না, তাহলে দেখো 21-এ 2 আর 1 থাকে না, তাহলে 2 আর 1 এই দুইটা সামেশন কত, 3, তাহলে স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 3। টাইটেনিয়াম 22 পারমাণবিক সংখ্যা, এইটার 2 আর 2 তুমি যদি যোগ করো তাহলে এটার সামেশন কত হয়, 4, তাহলে স্ক্যান্ডিয়ামের তোমার টাইটেনিয়ামের তোমার হচ্ছে গ্রুপ সংখ্যা কত, 4। ভ্যানিডিয়ামের পারমাণবিক সংখ্যা 23, 3 আর 2 এর যোগফল 5, তাহলে এটা কত হয়ে যায়, গ্রুপ সংখ্যা 5। ক্রোমিয়ামের কত, 4 আর 2 6, গ্রুপ সংখ্যা কত, 6। ম্যাঙ্গানিজের 7, ফেরামের 8। ঠিক আছে, দেখো এইভাবে তুমি কোবাল্ট, নিকেল, কপার অবধি যেতে পারবা। সো স্ক্যান্ডিয়াম থেকে কপার অবধি তোমার যদি কারো গ্রুপ সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে সহজেই তুমি এই 9টা মৌলের যেই পারমাণবিক সংখ্যা আছে ওই দুইটা ডিজিটের সামেশন করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছি, এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই দুইটা টপিক থেকে দেখবা ইনশাল্লাহ তোমার গুণগত হট টপিক প্রশ্ন আসবে। তো এই দুইটা থেকে প্রশ্ন আসলে একদম ইজি জিনিস, আমাদের যেন ভুল না যায় সেদিকে আমরা খেয়াল রাখি। ঠিক আছে, আচ্ছা তোমাদের কি কোনো প্রশ্ন আছে, নাই? এইবার দেখো আমরা পরবর্তী স্লাইডে যাই। এইবার দেখো এই স্লাইডে আমরা কি নিয়ে আলোচনা করব, দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার নীতি। দেখো তোমাদের কিন্তু কনফিউশনের জায়গা থাকে, দ্রাব্যতা নিয়ে কনফিউশনের জায়গা থাকে, দ্রাব্যতার গুণফল নিয়ে কনফিউশনের জায়গা থাকে। ঠিক আছে, আর দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে ওইটা নিয়ে কনফিউশনের জায়গা থাকে। তো ভাইয়া আমি ট্রাই করব যে এগুলো নিয়ে কনফিউশন যেন কম থাকে তোমাদের, এবং পরীক্ষায় যা আসে তোমরা অ্যাপ্রোচ নিয়ে সুন্দর মতো করে করতে পারো। আচ্ছা, তো দেখো দ্রাব্যতার গুণফল, এখানে গুণগত রসায়নে যেটা লাগে কেএসপি আর কেআইপি। এখন কেএসপি কোনটা আর কেআইপি কোনটা আমাদের অনেক সময় মাথা কাজ করে না। দেখো যদি কোনো সম্পৃক্ত, কেএসপির ক্ষেত্রে শোনো, যদি কোনো সম্পৃক্ত দ্রবণের স্বল্প দ্রবণীয় একটা যৌগের যে ঘনমাত্রাটা গুণফল ওইটা হচ্ছে আমার কেএসপি। আর কেআইপি যেটা, সেইটা তোমার সম্পৃক্ত হওয়াটা জরুরি না, এটা সম্পৃক্তও হইতে পারে, অতিপৃক্তও হইতে পারে, বা অসম্পৃক্তও হইতে পারে। কেআইপি হচ্ছে যে কোনো স্টেটের জাস্ট ঘনমাত্রার গুণফল। বাট ওই কেআইপি যেটা আছে ওইটাই যদি সম্পৃক্ত হয়ে যায় তখন কেআইপি কেই আমরা কেএসপি বলি। বুঝতে পারছি তো, কেএসপি হইতে হলে অবশ্যই আমার সম্পৃক্ত হইতে হবে, কিন্তু কেআইপির ক্ষেত্রে আমার ওটা লিমিটেশনস নাই। এইভাবেই এই দুইটা পার্ট ভাগ হয়েছে, আর কিছুই না। তো দেখো তোমার কেএসপি যেটা, কেএসপি তে কি হয়, নির্দিষ্ট তাপমাত্রায় ধ্রুবক সম্পৃক্ত দ্রবণের জন্য দ্রাব্যতা নির্ণয় করা যায়। কেএসপি এর ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা দেওয়া থাকে এন্ড ওখান থেকে আমরা কেএসপি এর ভ্যালুটা বের করি।
অথবা যদি ঘনমাত্রা দেওয়া থাকে আর দ্রবণটা সম্পৃক্ত হয় তাহলে আমরা কেএসপির মান নির্ণয় করি। আমাদের যদি দ্রবণটা সম্পৃক্ত হয় তাহলে কেএসপির ভ্যালুটা আমরা বের করি। ঠিক আছে, দ্রবণটা সম্পৃক্ত হলে আমরা কেএসপির মান পাই। এন্ড আমাদের যদি দ্রাব্যতাও দেওয়া থাকে তাহলেও আমরা কি কেএসপির ভ্যালুটা বের করতে পারি। বুঝছি? দেখো, আর কেআইপিটা কি? আয়নিক প্রোডাক্ট। এটা কি? পরিবর্তনশীল যে কোনো দ্রবণের জন্য আয়নের ঘনত্ব নির্ণয় করা যায়। এটার মানে কি? পরিবর্তনশীল যে কোনো দ্রবণ। পরিবর্তনশীল যে কোনো দ্রবণ বলতে সেটা সম্পৃক্ত হইতে পারে, অতিরিক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। এটা কোনো প্যারা না। বুঝছি? জিনিসটা ক্লিয়ার থাকো যে তোমার কেএসপিও যা, কেআইপিও তা। কখন? যখন এটা সম্পৃক্ত দ্রবণ হবে। এন্ড তোমার যখন অসম্পৃক্ত হয়ে যাবে তখন অলওয়েজ আমরা কেআইপি নির্ণয় করতে পারবো, কেএসপি তে যেতে পারবো। বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে দেখো, এখানে তোমার হচ্ছে কেএসপির একটা ম্যাথ আছে। তো ম্যাথটা আমরা একটুখানি দেখি। M2x3, এইটা তোমার কি বের করতে হবে? এইটার তোমার হচ্ছে দ্রাব্যতা দেওয়া আছে, তোমার কেএসপি এর ভ্যালু বের করতে হবে। তো এইটাকে তুমি যদি ভাঙো তাহলে কি হয়? M2 প্লাস প্লাস হচ্ছে x3 মাইনাস, এইভাবেই তো হয় না? m কয়টা আছে? দুইটা। x কয়টা আছে? তিনটা। তাই তো? এইবার কাজটা কি আমার? এইটা হচ্ছে 2s পরিমাণে ভাঙছে, এটা কত? 3s পরিমাণে ভাঙছে। দেন আমি যখন কেএসপি এর ভ্যালুটা বের করতে চাই তখন কি করব? এই 2s, এই 2s টা কি? ঘনমাত্রা। এখন এই 2s টা ঘনমাত্রা হইলো, এর পাওয়ারে কোনটা যাবে? যে মোল সংখ্যা, যত মোল m আছে সেইটা, ইনটু তোমার হচ্ছে 3x, তার পাওয়ার কত যাবে? 3। তাহলে এটা করলে কত আসে? 4s2 ইনটু 27, তোমার হচ্ছে 27s, 27s⁻³ তার মানে কত আসতেছে? 108s⁵। তাহলে দেখো তোমার কত আসলো? 27 108s⁵। এখন তোমার কোনটা বলে দিছে প্রশ্নে? প্রশ্নে তাকায় দেখতে হবে আমার কোন ভ্যালুটা বলে দেওয়া হয়েছে। প্রশ্নে তোমার এস দেওয়া আছে, তাহলে তুমি কি করবা? 108 ইন্টু s⁵। আচ্ছা, এখানে দেখো তো কত দেওয়া আছে? 1.1 ইন্টু 10⁻²। তো এখানে কি আমরা একটা জিনিস বলতে পারি না যে 1.1 আছে, ভালো কথা, সেটাকে আমি যদি 1ই ধরে নিই তাহলে তো খুব একটা পরিবর্তন হবে না। বাট হচ্ছে আমার যে উপকারটা হবে, আমার কোন উপকারটা হবে বলো তো এই ক্ষেত্রে? আমার উপকারটা হবে কি, ক্যালকুলেশনটা একটু সহজ হবে, কিন্তু উত্তরটা তুমি সহজে মিলাইতে পারবা। জিএসটি তে ক্যালকুলেশনটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। তো দেখো আমি এখানে 1.1 এর জায়গা 1 ধরছি, তাহলে আমার কাছে এখানে থাকবে কত? 108 ইন্টু 1 ইন্টু, দেখো 10⁻²² এর 5, তার মানে কত? 10⁻−10, তাই তো? 10 হচ্ছে -10। তাহলে দেখো তো, আমি অপশনের দিকে যদি দেখি 10⁻−10 আছে। দেখো প্রথম অপশনটাই 10⁻−10 আছে, বাট সমস্যা কি দেখো, এর আগে কত আছে? 1। 1 কোথায় আর 108 কোথায়? আকাশ পাতাল তফাৎ। তাহলে আমি এটাই গেলাম না। এর পরেরটাই দেখি তো, 1.74 ইন্টু 10⁻−8। তাহলে আমি কি করব? এইটার দুই ঘরে একটা দশমিক মান নিয়ে আসি, তাহলে 1.08 হয়ে যায়, আর এখানে থাকবে 10⁻−8। এবার দেখো তো তোমার 6 কোথায়? এখানে দেখো 10⁶ আছে, তাহলে এই 6 পাওয়ার 6 আমার যেখানে আসার কথা হচ্ছে মাইনাসে মান, এখানে কতই আছে? পজিটিভ ভ্যালু, তাও আবার 10⁶। তাহলে এইটা তো ভুলেও উত্তর হবে না। আরেকটা আছে -7 আর এখানে 6, তাহলে এইটাও তো কাছাকাছি পড়ে না। তো আমার দেখো এই বি নাম্বারের সাথে আমার এই উত্তরটার সামঞ্জস্য আমি অনেকটা পাচ্ছি। তো আমার এইটার অ্যান্সার যেটা হবে, আমার এটার অ্যান্সার কোনটা হবে? আমার এটার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, এই ক্যালকুলেশনটা তো তোমরা বুঝছো। এরকম ভাবেই তোমাদের গুচ্ছে প্রশ্ন আসবে, এন্ড অনেক সময় ক্যালকুলেশন করতে হবে। কোন একটা ডাটা দেওয়া আছে, যেমন এখানে আমার ট্রিক্সটা কোনটা নিছি যে 1.1 আছে, ওইটাকে আমি 1 ধরে নিছি যাতে আমার ক্যালকুলেশনটা মিলাইতে সহজ হয়। ঠিক আছে?
তো আশা করি আমরা এটা বুঝছি। তাহলে এইবার আমরা দেখো এখানে একটা প্রশ্ন আছে, এইটা তোমার ভার্সিটিতে আসছে কিন্তু ক্যালকুলেটর ছিল না। তো আমরা এখানে চেষ্টা করব কি ক্যালকুলেটর ছাড়া কিভাবে এটা সমাধান করা যায়। এন্ড এটা একটা হার্ড ক্যালকুলেশন লাগবে, তুমি যদি ইকুয়েশনটাই দেখো ভাববা কি কিভাবে করা সম্ভব। তো আসো আমরা এটাকে একটু সম্ভব করার চেষ্টা করি। দেখো এখানে আছে কি, তোমার আছে হচ্ছে এ এক্স থ্রি এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, তোমার দ্রাব্যতা চাইছে তাই না। তো আমরা এখানে যদি বলি এ এক্স থ্রি, এইটাকে তুমি যদি ভাঙো তাহলে তোমার কত হয়, এ প্লাস আর হয় হচ্ছে থ্রি এক্স থ্রি মাইনাস, তাই না। দেখো সব তো ঠিক আছে, তাহলে এইটা কতটুকু পরিমাণে ভাঙলো, এস পরিমাণ, এইটা কতটুকু পরিমাণে ভাঙবে, থ্রি এস পরিমাণ। ওই আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপর আমি প্লাস তুমি, ওইভাবে মাথায় না রেখে জিনিসটা কিভাবে ফাংশন করে ওইটা মাথায় রাখবা, ঠিক আছে, কাজে দিবে। তো দেখো এখানে এস তো আছে, তাহলে এইবার আমি যদি এখান থেকে কেএসপি এর ইকুয়েশনটা লিখতে চাই, কত হবে, এস টু দি পাওয়ার ওয়ান, তাই না, কারণ কি এ কয় মোলার আছে, এ আছে মাত্র 1 মোলার। এন্ড দেখো থ্রি এস এর পাওয়ার কত যাবে, 3। তাহলে আমার কাছে এখান থেকে কত থাকতেছে, 27 এস টু দি পাওয়ার 4, তাই না। তাহলে আমার এখানে 27 এস টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা দিয়ে দিছে, আমার বের করতে হবে কার মান, আমার এস এর মানটা বের করতে হবে। দেখো এইখানে দেখো, এই জন্য এটা নাম দিছি হচ্ছে ব্রেকিং ক্যালকুলেশন, কারণ কি এস টু দি পাওয়ার 4 এর আমি মানে 4 রুট করতে হবে, জিনিসটা কি অনেক হার্ড হয়ে যাচ্ছে না। তো চলো আমরা একটু সহজ করার চেষ্টা করি। দেখো 27 এস টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এখান থেকে আমার এস এর মানটা বের করতে হবে, তাই না। তো তোমরাও ভাবো আমিও ভাবি, একসাথে আমরা চেষ্টা করি, দেখি কেমন ভাবে আগানো যায়। তো আমি দেখো তো এস টু দি পাওয়ার 4 রাখলাম, আর এখানে 1.7 যেটা আছে এইটাকে আমি দুই, এটাকে আমি দুই ভাবি, এই 1.7 যেটা আছে এটাকে আমি একটু দুই ভাবলাম, ঠিক আছে। আর নিচে দেখো কত আছে, তোমার আছে হচ্ছে 27। আচ্ছা আমি এটাকে দুইও যদি না ভাবি, আহ দেখো 1.7, আচ্ছা তাহলে এখানে আমার যেটা আসতেছে দেখো 1.7 ভাগ হচ্ছে 27 ইন্টু 10 টু দি পাওয়ার -12। আচ্ছা এখন একটা জিনিস ভালো করে দেখো, তোমার উপরে আছে কত 1.7, নিচে আছে কত 27, তো দশমিকের ভাগটা একটু জটিল হয়ে যাচ্ছে না। তো দশমিকের ভাগটা যদি জটিল হয়ে যায়, আমরা চেষ্টা করব উপরের যে ভ্যালুটা আছে ওইটাকে যদি একটু বড় করা যায়। তাহলে দেখো তো এই জিনিসটা, আমি উপরে 1.7 আছে, উপরে যদি আমি একটা 100 গুণ করি তাহলে কি আমার নিচে একটা 100 গুণ করা লাগবে না। তাহলে উপরে যদি আমি 100 গুণ করে দাও তাহলে তোমার কত থাকবে, 170, আর নিচে একটা 100 গুণ করছো না, তাহলে 10 এর স্কোয়ার, সেটা কি উপরে গিয়ে চলে গেলে কত হবে, 10 টু দি পাওয়ার -2 হয়ে যাবে না। বুঝতে পারছো তো। তাহলে আমি এখানে করব কি, উপরে 170 লিখলাম, আর এখানে দেখো 10 টু দি পাওয়ার -2 উপরে গুণ হয়ে গেলে এখানে থাকলো হচ্ছে 10 টু দি পাওয়ার -14, আর নিচে থাকলো হচ্ছে 27। বুঝছো। এইবার দেখো তুমি 27 কে, তুমি 27 কে 170 দিয়ে ভাগ দাও, 170 কে 27 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে কত হইতে পারে, দেখো 7 বার যাবে না, 6 বারই যাবে, যে 6 7 42 2 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16, তাই না, তো 6 বার গেছে না। তো তুমি একটা কাজ করো, এইটা দিয়ে এটাকে কেটে দাও, এইটা দিয়ে এটাকে কেটে দিয়ে তুমি হচ্ছে বলো এটা হচ্ছে 6, এটা দিয়ে এটাকে কেটে তুমি এটা বলো হচ্ছে 6, ঠিক আছে, ওকে বললাম। তাহলে আমার কাছে এখানে কত থাকলো, 6 ইন্টু 10 টু দি পাওয়ার -14। এইবার আমি একটু উত্তরের দিকে তাকাই, আমি এইটাকে যদি 4 রুট করি, মানে এইটাকে আমার 4 রুট যদি করি 6 ইন্টু 10 টু দি পাওয়ার -14, তাহলে আমার এইখানে যে উত্তরগুলো আছে এইগুলো হবে। তো জিনিসটা দেখো ভয় লাগতেছে না, যে আমার এইখানে অপশনে যা আছে এর যে কোনো একটাকে আমি যদি 4 বার গুণ করি তাহলে আমার অ্যান্সারটা করতে হবে এইটা। বুঝতে পারছো। তাহলে দেখো তুমি সুন্দর মতো করে একটা জিনিস ভাবো, এখানে কত আছে 10 টু দি পাওয়ার -14, তাহলে তুমি এখানে প্রথম অপশনটা নাও, প্রথম অপশনটা পিক করো, প্রথম অপশনের পাওয়ার কত আছে -4, তুমি যদি এই -4 কে 4 বার যদি গুণ করো তাহলে কত হয় -16,
যেটা কিন্তু -14 কাছাকাছি। হ্যাঁ, উত্তর হইতে পারে, কিন্তু তুমি যদি দেখো এখানে কত আছে, এটা একটা তোমার কন্টেন্ডার, এটা হইতে পারে। আমি অ্যাপ্রোচ দেখাচ্ছি তাই টাইম লাগতেছে, বাট তোমরা এই জিনিসটা যদি ধরতে পারো তোমাদের একদম টাইম লাগবে। দেখো -4 কে তুমি যদি 4 বার গুণ করো তাহলে কত হয়ে যাবে, -14, যেটা কিন্তু -16, যেটা -14 এর কাছাকাছি। তুমি দেখো -1, এইটাকে তুমি যদি -1 কে 4 বার গুণ করো তাহলে কত আসে, -4, যেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তাহলে এইটা কখনোই তোমার অ্যান্সার হবে না, বাদ দিয়ে দিলাম। বুঝছো? এবার দেখো তোমার কাছে কত আছে, -14। -14 কে তুমি যদি 4 বার গুণ করো তাহলে কত হয়, 4×4 = 56, তাই না? তাহলে -56 তো আকাশ পাতাল পার্থক্য, -14 কোথায়, -56 কোথায়? তার মানে এইটাও তোমার অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হয় এ হবে, না হয় ডি হবে। বুঝছো? আচ্ছা, এইবার আমরা একটা কাজ করি। দেখো আমরা এইখানে যে 6টা আছে, এখানে দেখো তুমি 5 আছে আর এখানে আছে কত, তোমার হচ্ছে -10⁻⁻4। তুমি যদি এই 5টাকে গুণ করো, 5 × 5 × 5, তাহলে কত হয়, 5×5 = 25, 5×5 তোমার হচ্ছে 625। তাহলে 625, আর এখানে কত আসতেছে, ইন্টু 10⁻⁻16, তাই না? এই 5কে তুমি 4 বার, এই 5কে তুমি হচ্ছে 4 বার গুণ করলা, 5×5 = 25, 5×25 = 125, আর 5 নিলে তোমার 625। আর 10⁻⁻4 কে তুমি যদি 4 বার গুণ করো তাহলে 10⁻⁻16। এন্ড দেখো তো এই জিনিসটাকে তুমি কি এভাবে লিখতে পারো, 6.25 × 10⁻⁻14। দেখো তো এই মানটা সব থেকে ক্লোজেস্ট ভ্যালু না? যে আমার আছে কত, 6 × 10⁻⁻14, আমি এখান থেকে বের করে ফেলছি 6.25 × 10⁻⁻14, যেটা কিন্তু কাছের মান। বুঝতে পারছি? তো আমার এখানে ব্যাপারটা কি হয়েছে বলতো, তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হবে, আমার এখানে অ্যান্সার হবে ডি নাম্বার। তো আমার এখানের ব্যাপারটা কি হয়েছে, আমার এখানে ব্যাপারটা হয়েছে, আমি অ্যান্সারটা পিক করার জন্য আমি এখানে ফোর্থ রুট করতে গেলে প্রচুর পেন খাওয়া লাগতো। তো আমি এই অপশন দেখে ধারণা করছি কোনটা হইতে পারে কোনটা হইতে পারে না, দেন দুইটা বাদ দিয়ে দিছি। দুইটাকে বাদ দেবার পরে আমি দেখতে পারছি যে আমার কাছে হাতের যে দুইটা অপশন ছিল, যার ভিতরে ডি নাম্বার অপশনটাকে, যে সাংখ্যিক মানটা আছে ওইটাকে 4 বার গুণ করলে, এন্ড ওর সাথে যেটা ঘাত আকারে আছে ওইটাকে 4 বার যদি গুণ করি, তাহলে কিন্তু আমার মানটা এই যে ফোর ফোর্থ রুট করলে যেটা আসে সেটা খুব কাছাকাছি চলে আসতেছে। তো এইভাবে কিন্তু তুমি হার্ড ক্যালকুলেশন গুলো সহজ করতে পারবা, ইফ এন্ড অনলি ইফ তুমি প্র্যাকটিসের ভিতরে থাকো। ঠিক আছে, আমি ওয়ে দেখাই দিলাম, কিন্তু এবার বাকিটা পথ তোমার হাঁটা লাগবে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, দেখো আমরা কোনটা করছি, আমরা করলাম এই পেজে, আমরা এখানে এই পেজে যেটা করছি, কে এসপির ভ্যালুটা বের করছি, তাই না? কে এসপির ভ্যালু বের করছি, এন্ড একটা আমরা দুইটা ম্যাথ করছি, দুইটাই বলা যায় একটু টাফ ক্যালকুলেশন ছিল, বাট জিএসটি তে তোমাকে ক্যালকুলেশন দিয়েই তোমার টেম্পারমেন্টটা চেক করবে। বুঝছি? তো আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। এন্ড দেখো এইবার দেখো এই স্লাইডে আমরা যেটা নিয়ে আলোচনা করব, কেআইপি। তো কেআইপি জিনিসটা প্রথমেই বলছি, কেআইপিটা কি, কেআইপিটা হচ্ছে তোমার সম্পৃক্ত, অতিপৃক্ত, অসম্পৃক্ত প্রত্যেকটার জন্যই কাজ করে। আমরা কেআইপি কেন বের করি, কেআইপি বের করি এই জন্য যে ওই দ্রবণটা অধক্ষেপ দিবে কি দিবে না কেএসপির সাথে তুলনা করলে আমরা পুরোটা জানতে পারি। তো দেখো এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নে তোমার হচ্ছে কেএসপির ভ্যালুটা দিয়ে দিছে, এন্ড 4টা অপশন আছে, 4টা অপশনে বলছে কি যে অধক্ষেপ দিবে কি দিবে না। হ্যাঁ, অধক্ষেপ এখানে হচ্ছে অধ, ঠিক আছে, অধ। দেখো অধক্ষেপ দিবে কি দিবে না এইটা আমার কাছে জানতে চাইছে। তো পুরো কোশ্চেনের থেকে পড়ে কি বুঝতেছে, আমার কেআইপি এর ভ্যালুটা লাগবে না। তো দেখো কেআইপি এর ভ্যালুটা যেন আমরা চিন্তা ভাবনা কম করে বের করতে পারি, এটার জন্য একটা শর্টকাট আছে, তো এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো কেআইপি, তোমার কাছে সাপোজ হচ্ছে আমার কাছে দেখো দুইটা পাত্র, আমি এখানে বলতে পারি আমার কাছে দুইটা পাত্র আছে, একটা আছে তোমার হচ্ছে NaCl এর পাত্র, সেই NaCl এর পাত্রে তোমার NaCl আছে হচ্ছে 50 ml, আর এই NaCl এর 50 ml এর ঘনমাত্রাটা কত আছে, 1 × 10⁻³ এটা হচ্ছে আমার NaCl এর পাত্র। আরেকটা দেখো তো তোমার কাছে কার পাত্র আছে, সিলভার নাইট্রেট। এই সিলভার নাইট্রেটের যে পাত্রটা আছে, এই সিলভার নাইট্রেটের পাত্রে তোমার আছে হচ্ছে 50 ml
অ্যান্ড তোমার ঘনমাত্রা কত আছে 1 × 10⁻²। দেখো তোমার কাছে এই ডাটাগুলো দেওয়া থাকবে এন্ড বলছে কি কেএসপি এর মান বের করো। কার? এই দুইটার যদি মিশ্রণ হয় তাহলে তোমার তৈরি হচ্ছে এজিসিএল। ওইটার তোমার কেএসপি এর ভ্যালু কেআইপি এর ভ্যালু বের করতে হবে, কারণ আমার ডিসিশন দিতে হবে কেএসপি দেওয়া আছে যেহেতু, যে অধকে পড়বে নাকি পড়বে না। তো দেখো কেআইপি এর ভ্যালুটা আমরা যখন বের করব, এমন একটা বড় একটা দাগ দিয়ে দিবা। দাগ দিয়ে নেওয়ার পরে প্রথম যেটা আছে এনএসিএল এর তোমার যে ঘনমাত্রাটা দেওয়া আছে সেটা লিখবা। ঘনমাত্রাটা দেওয়া আছে, ঘনমাত্রা কত দেওয়া আছে 1 × 10⁻³ ইন্টু আয়তন কত দেওয়া আছে 50। ঘনমাত্রা ইন্টু আয়তন ইন্টু তুল্য সংখ্যা। এনএসিএল এর তুল্য সংখ্যা কত? মানে এটা জারণ বিজারণ বিক্রিয়ায় কয়টা ইলেকট্রনের আদান প্রদান করবে? একটা। তো এইটার তুল্য সংখ্যা হচ্ছে 1। এবার নিচে যাবে এই যে টোটাল যে দ্রবণটা হচ্ছে, এই টোটাল দ্রবণের আয়তন, তাহলে আয়তনটা কত হচ্ছে 100, তাই তো? তাহলে এটা একটা পার্ট গেল। এবার আরেকটা পার্ট দেখো, পরেরটায় আসো। পরেরটার কি আছে 1 × 10⁻² ইন্টু আয়তন কত 50 ইন্টু সিলভার নাইট্রেটেরও তুল্য সংখ্যা কত 1 বাই হচ্ছে নিচে টোটাল আয়তন। বুঝছো? এরকম করে তুমি দুইটা খোপ করে নিলা। এরকম দুইটা খোপ করে নেবার পরে তোমার এইটার পাওয়ারে কোনো কিছু একটা দেওয়া লাগবে অবশ্যই। এখানে একটা পাওয়ারে কিছু দেওয়া লাগবে, এখানে পাওয়ারে কিছু দেওয়া লাগবে। দেখো ভালো করে মনে রাখবা, এই এজিসিএল যে প্রোডাক্টটা তৈরি হবে ওইটার যে সেকেন্ড মৌলটা থাকবে, যেমন এজিসিএল সেকেন্ড মৌল কোনটা? ক্লোরিন। ক্লোরিনের পায়ের নিচে কত আছে 1, সেইটা যাবে হচ্ছে প্রথমটার পাওয়ার হিসেবে। এন্ড যেটা তৈরি হইতেছে ওইটার প্রথম যে মৌলটা ওইটার পাওয়ার নিচে কত আছে 1, সেটা যাবে হচ্ছে দ্বিতীয়টার মাথার উপরে। বুঝতে পারছো? তো এইভাবে তুমি যদি করো তাহলে তোমার কেআইপি ইকুয়েশন একদম দুধভাত, একদম ইজি, শেষ। এইবার তোমার যেটা করতে হবে কি বলো? ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন তুমি যদি করো, একটু খেয়াল করো, নিচে আছে 100 মানে 10 এর স্কোয়ার, ওটা যদি উপরে চলে যায় তাহলে কত হবে 10⁻⁻5। তাহলে এখানে থাকতেছে কত 50 ইন্টু 10⁻⁻5। এখানে দেখো 100 উপরে যদি চলে যায় 10⁻⁻4 ইন্টু থাকতেছে কত 50, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই 50 আর এই 50 গুণ করলে কত হয় 2500। তাহলে আমি এটাকে লিখতে পারি না 25 ইন্টু 10 এর স্কোয়ার ইন্টু 10⁻⁻9। লিখতে তো কোনো সমস্যা নাই। তাহলে এইটাই কত হয়ে যাচ্ছে আমার? এটাই হয়ে যাচ্ছে হচ্ছে 25 ইন্টু 10⁻⁻7, তাই না? 25 ইন্টু 10⁻7, এই মানটা কার মান? আমার এই মানটা আসছে হচ্ছে কেআইপির মান। তাহলে দেখো তো আমার কেআইপির মান আসছে 25 ইন্টু 10⁻⁻7, যেটা হচ্ছে আমার কেআইপি। কেএসপির ভ্যালুটা কত? তোমার কেএসপির ভ্যালুটা হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻10। তাহলে দেখো তো কোনটা বড়, কেএসপির মান বড় নাকি কেআইপির মান বড়? খেয়াল করে দেখো, এইটা আছে 10⁻⁻7, এটা 10⁻⁻10, তাহলে অবশ্যই কেআইপি এর মানটা বড়। তাহলে কেআইপি এর মানটা যদি বড় হয় তাহলে কি হবে? কেএসপি থেকে অধক্ষেপ দিবে। তার মানে অ্যান্সারটা করতে হবে বি নাম্বার। আশা করি বুঝতে পারছি আমরা কেআইপির যে সকল ম্যাথ আসে ওইগুলো, বা অধক্ষেপ দিবে কি দিবে না এইসবের যদি ম্যাথ আসে তাহলে আমরা একদম সহজে এই শর্টকাটটা ইউজ করে করে ফেলতে পারবো। ঠিক আছে? ওকে, দেখো এইবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা নিয়ে আলোচনা করার আগে তোমাদের দ্রাব্যতার একটা লাইন বলে নি। দ্রাব্যতা জাস্ট বুঝছো এই লাইনটার উপরে বেসিস করে চল। দ্রাব্যতা, দ্রাব্যতা। দেখো এখন তোমার প্রশ্নে কি কোনো দ্রাব্যতা দেওয়া আছে 36? তাহলে দেখো তুমি দ্রাব্যতা 36 বলতে কি কি বুঝবা এইটাকে তোমার কাছে ইম্পর্টেন্ট, বুঝছো? দ্রাব্যতা 36 বলতে তুমি কি কি বুঝতে পারো? দেখো দ্রাব্যতা 36, দ্রাব্যতা 36 মানে কি? দ্রাব্যতা 36 মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে
36 গ্রাম। এই লাইনটা মনে রাখবা। দ্রাব্যতা 36 মানে দ্রাব্যতা 50 মানে কি 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 50 গ্রাম। দ্রাব্যতা 36 মানে কি 36 মানে কি যে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 36 গ্রাম। তো এখান থেকে আমি কি কি বলতে পারি? আমি এখান থেকে বলতে পারি যে দ্রাবক 100, দ্রব্য 36, দ্রবণ 136। এই ডাটাগুলো কিন্তু আমি সহজে একদম বের করে ফেলতে পারি যদি আমার কাছে দ্রাব্যতা বলে দেওয়া থাকে। এবার আমি কোশ্চেনে যাই। NaCl এর দ্রাব্যতা 36। একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে 200 গ্রাম জলীয় দ্রবণে এটা দ্রবণ বলছে। দ্রবণ মানে এখানে যে 200 গ্রামটা আছে এটা কি তোমার দ্রবণ। এবার দ্রবণে কি বলছে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। লবণটা কি? লবণটা হচ্ছে তোমার দ্রব। তাহলে দ্রব কত? সেকেন্ড কেসে 50 গ্রাম। তাহলে এখান থেকে দ্রাবক কত? 150 গ্রাম। তোমাকে কি বলছে? দ্রবণটিকে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ এক্সট্রা যোগ করতে হবে। তো আমি এখানে যাব কিভাবে? আমার প্রথমে যে প্যারামিটারটা দেওয়া আছে তার কাছে। প্রথম প্যারামিটার কি বলছে আমাকে? প্রথম প্যারামিটার যেটা বলতেছে যে 100 গ্রাম দ্রাবক তুমি যদি নাও তাহলে দ্রব্য যদি তোমার কাছে 36 গ্রাম থাকে তাহলে দ্রবণটা সম্পৃক্ত হবে, তাই না? বুঝতে পারছি তো। তাহলে এখানে আমাকে কি চাইছে? দেখো এখানে দ্রবণ দেওয়া আছে, এখানে দ্রাবক দেওয়া আছে, আর এখানে দ্রব্য দেওয়া আছে। তো আমার সেকেন্ড কেসেও কি বের করতে হবে? দ্রব্যটাকে বের করতে হবে যে 150 গ্রাম যে দ্রাবক আছে এই দ্রাবককে যদি আমি সম্পৃক্ত করতে চাই তাহলে কতটুকু দ্রব্য লাগে। এখন ওই দ্রব্যটার সাথে আমি যদি আমার এই 50 গ্রামের তুলনা দিই তাহলে বুঝবো যে কম লাগতেছে নাকি বেশি লাগতেছে। দেখো আমি যদি এখানে সেমটাই আবার লিখি যে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 36 গ্রাম। 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে কতটুকু? 36 গ্রাম। তাহলে দেখো তো আর কত গ্রাম? 150 গ্রাম। 150 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে বা দ্রব্য কতটুকু লাগবে? 36 ইন্টু 150 বাই হচ্ছে 100, তাই না? 36 ইন্টু 150 বাই 100। তাহলে এইটা তুমি যদি শর্ট করো দেখো তো কত আসে? এই শূন্য কাটা, তার মানে উপরে থাকতেছে 36 ইন্টু 15 বাই 10। তাহলে 36 ইন্টু 15 বাই 10 যদি করো তাহলে আসবে তোমার হচ্ছে 54। তাহলে দেখো তোমার কাছে ক্যালকুলেশন করে পাইলে যে 150 গ্রাম যদি দ্রাবক থাকে ওই দ্রাবকে দ্রব্য কতটুকু লাগবে সম্পৃক্ত করতে? 54 গ্রাম। কিন্তু তুমি কোশ্চেনে কতটুকু দিছিলা? কোশ্চেনে দিছিলা তুমি হচ্ছে 50 গ্রাম লবণ। তাহলে তোমার লাগবে 54 গ্রাম, দিছো কয় গ্রাম? 50 গ্রাম। তাহলে আর কতটুকু যদি লবণ যোগ করো তাহলে সম্পৃক্ত হয়ে যাবে? এই 54 বিয়োগ 50। তার মানে তুমি যদি এক্সট্রা 4 গ্রাম লবণ অ্যাড করে দাও তোমার দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এইটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 4 গ্রাম। ঠিক আছে? তো দ্রাব্যতার যেসব ম্যাথ আছে তোমরা কিন্তু এইভাবে বাংলা লাইনের মাধ্যমে কোনটা চাইছে প্রশ্নে দেখে অ্যানালাইসিস করে উত্তর বের করে দিতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা, এইবার দেখি। দেখো এইবার দেখো এই স্লাইডে আমরা কি জানতে পারবো? এই স্লাইডে হচ্ছে আমরা দেখব যে তোমার রিডবার্গের সমীকরণ দিয়ে তোমার হচ্ছে ল্যামডার মান একটা কক্ষপথ থেকে যদি আরেকটা কক্ষপথে যায় ইলেকট্রন তাহলে তোমার হচ্ছে ল্যামডার মান জানতে চায় না? এই যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। ঠিক আছে? তো দেখো এই যে এই ইকুয়েশনটা ইউজ করে তোমার কি করতে হয়? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হয় না? তো তোমার দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে আসতে পারে। তো আমরা দেখব যে এইটার থেকে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারি, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো তো এখানে কি বলছে? হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইম্যান N1 1
লাইম্যান সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে তৃতীয় লাইন মানে কি বলতো, n2 ইজ ইকুয়াল টু লাইন সংখ্যা প্লাস n1। তাহলে লাইন সংখ্যা কত? 3, n1 কত? 1, তার মানে n2 কত? 4। ঠিক আছে, তো দেখো তো এখানে তুমি যদি 1/λ করো, তার মানে কত আসে? RH। আর এখানে কত আসে? 1 মাইনাস 1/16। তার মানে এখান থেকে কত আসতেছে দেখো তো, 1/λ সমান সমান RH বাই 15/16। দেখো ল্যামডা সমান সমান কত আসতেছে? 1/RH, 1/RH ইন্টু 16/15। দেখো এইখান থেকে তোমার যেই মানটা মনে থাকলে তুমি সহজে ম্যাথটা করতে পারবা, সেটা হচ্ছে 1/RH এর মান। 1/RH এর মান হচ্ছে 910 অ্যাংস্ট্রম, 910 বা 911 অ্যাংস্ট্রম। এটা তুমি যদি মনে রাখো, তাহলে এই ক্যালকুলেশনটা করা তোমার কাছে কোনো ব্যাপার হবে না। তাহলে দেখো তো আমি এখানে 16/15 ইন্টু 910 অ্যাংস্ট্রম লিখেই তো দিতে পারি, তাই না? কোনো তো সমস্যা নেই। তাহলে এইবার এখানে খেয়াল করো, তোমার 910কে 15 দিয়ে ভাগ দাও, 15 ভাগ 910। তাহলে দেখো তো 6 15 90। তাহলে এর ভিতরে কতবার যেতে পারে? 6 15 90 আর 0 60, তাই না? তাহলে তুমি এখান থেকে বলতেই পারতেছো 15 আর এইটা তুমি যদি কাটাকাটি করো, তাহলে কত হইতে পারে? 60 হইতে পারে। এবার দেখো তো 60 আর হচ্ছে তোমার কাছে থাকতেছে হচ্ছে 16 আর হচ্ছে 60। তাহলে 0 0 0 ছচক 36-এর 6, ছচক 36-এর কত? এক মিনিট, দেখো তোমার কাছে এখানে তাহলে কত থাকতেছে? 0, এখানে 0, ছচক 36-এর 6, হাতে 3, 6 কে 6 আর 1 9। তার মানে কত থাকতেছে? 960। তার মানে এখানে কত আসছে আমার? 960 অ্যাংস্ট্রম, তাই না? তাহলে আমি এখান থেকে যে ল্যামডাটা পেলাম, সেই ল্যামডার মান কত আসছে? 960 অ্যাংস্ট্রম। আমার অপশনে যেটা বলছে সব ন্যানোমিটারে দেওয়া না। মজার বিষয় হচ্ছে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻1 ন্যানোমিটার। তাহলে দেখো তো এটাকে আমি 96 ন্যানোমিটার বলে দিলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তাহলে এবার আমি অপশনের দিকে যদি তাকাই, 9 ন্যানোমিটার অ্যান্সার না, 197 অ্যান্সার না, অ্যান্সার না। দেখো আমার আসতে কত? 96 ন্যানোমিটার অ্যাপ্রক্স। আমার অপশনে কি 97 ন্যানোমিটার আছে না? তাহলে অ্যান্সার কত? 97। তো দেখো এই এমসিকিউটা ক্যালকুলেটর ছাড়া তুমি যদি করতে চাও, কখনোই তুমি টাইমের ভিতরে পারবে না। কিন্তু তুমি যদি জাস্ট সামান্য 1/RH এর মানটা মনে রাখো, 910 অ্যাংস্ট্রম, দেন তোমার লাইফটা কত ইজি হয়ে যাইতেছে। এন্ড এইটার বেসিস করে তোমার যদি বলে যে এইটার বলে দিয়ে বললো কোন ধরনের বর্ণ দেখাবে, তো তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করার পরে কোন ধরনের বর্ণ দেখাবে সহজে বলে দিতে পারবা না? আশা করি পারবা। তো দেখো এটা কিন্তু একটা দারুণ শর্টকাট, প্র্যাকটিসে রাখতে হবে, দেন দেখবা তুমি একটা বেটার ইউটিলাইজেশন করতে পারবা। আচ্ছা ঠিক আছে, এইবার আসি। দেখো তোমরা 10 জন আছো। আচ্ছা, এইবারে ম্যাথটা দেখো। এই স্লাইডে এখানে আমরা কি কি জানতে পারবো? আমরা দেখবা ইলেকট্রনের বেগ থেকে কোশ্চেন আসে, ইলেকট্রনের ব্যাসার্ধ থেকে কোশ্চেন আসে, ইলেকট্রনের শক্তি থেকে কোশ্চেন আসে। তো আমরা জাস্ট যদি এই তিনটা ডাটা মনে রাখি, যে n তম কক্ষপথের ব্যাসার্ধ যখন হবে, তখন কত হবে? 0.52 × 10⁻10 ইন্টু n²/z। দেখো যে জিনিসটা তুমি মিস করে যাবা, যে নিচে একটা জেড থাকে। প্রশ্নে কিন্তু সবসময় হাইড্রোজেন দেওয়া থাকবে না। আমার বোর্ড পরীক্ষার সময় আমার মনে আছে, আমার প্রশ্নে লিথিয়াম দেওয়া ছিল। তো লিথিয়াম যখন দেওয়া ছিল, তখন কি জেড এর মান আমি জাস্ট 1 দিয়ে করলে কি ম্যাথটা হয়ে যেত? না, হইতো না। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তাহলে আমার এখানে জেড এর মান কত হইতো? 3। বুঝছি। যদি আমাকে বলতো যে লিথিয়ামের n তম কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে ইকুয়েশনটা কি হবে? 0.52 × 10⁻10 ইন্টু n²/3। এখন কততম কক্ষপথ সেটা বলে দিবে, প্রথম কক্ষপথ নাকি দ্বিতীয় কক্ষপথ, যেহেতু 1:2s1 এটা হচ্ছে লিথিয়াম, তাই না? সেরকম ভাবে n তম শক্তির সূত্র আছে,
n তম ইলেকট্রনের বেগের সূত্র আছে। তো দেখো প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, একটি পরমাণু প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি যদি এত কিলোজুল পার মোল হয়, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে তার কত তোমার হচ্ছে কিলোজুল পার মোল হবে। ঠিক আছে, তো দেখো তোমার কিলোজুল পার মোল যদি বলে, তাহলে দেখো দ্বিতীয় শক্তি স্তর, তাহলে E1 মানে এখানে কি হবে En, তাহলে En কততম শক্তি স্তর, দ্বিতীয়, তাহলে এন এর জায়গায় তুমি হচ্ছে 2 বসায় দাও যাতে মনে থাকে ক্যালকুলেশনের সময়। তাহলে এখানে কত থাকতেছে -2 দেখো হাইড্রোজেন পরমাণু কিন্তু বলে দিছে, তাই কিন্তু আমি এখানে Z² এর মান 1 ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে 2.18 ইন্টু তোমার হচ্ছে 10⁻⁻18, ঠিক আছে, বাই হচ্ছে n² এর মান কত, কততম শক্তি স্তর বলছে, দ্বিতীয় শক্তি স্তর, তাহলে দ্বিতীয় শক্তি স্তর মানে কত, দ্বিতীয় শক্তি স্তর মানে হচ্ছে 2, 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে কত 4, তাই না? এইবার দেখো খেয়াল করো তোমার কাছে ইকুয়েশনটা কত আসতেছে, যে 2.18, মাইনাসটাকে তুমি একটুখানি যদি কল্পনার বাইরে রাখো, 2.18 ইন্টু 10⁻18/4। আমি কি বলছিলাম, যে তুমি চেষ্টা করবা যে উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যাতে যাতে ভাগ করা যায় সহজে, এমন একটা প্যাটার্নে নিয়ে আসতে। তো এই ক্ষেত্রেও কি করতে পারি, আমি উপরে লিখতে পারি যে 21.8 ইন্টু 10⁻⁻19/4। দেখো 4 হচ্ছে 21-এর ভিতরে কয়বার যেতে পারে, 4 21-এর ভিতরে কয়বার যেতে পারে, 4 21-এর ভিতরে যেতে পারে হচ্ছে 5 বার, তাই না, 4 5 20, তাহলে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, সো এইটাকে তুমি যদি কিলোজুল, এটাকে তুমি যদি কিলোজুল পার মোলে নিয়ে যেতে চাও, তাহলে তোমার হচ্ছে 500 ইন্টু 10⁻⁻, কত, এখানে তুমি যদি কমাও, তাহলে 2টা শূন্য আগে দিলাম, তাহলে হচ্ছে 16। ঠিক আছে, তাহলে দেখো 500 কিলোজুল পার মোল হবে। এখন 500 কিলোজুল পার মোলের সব থেকে কাছে কোনটা, -228, 328, -656, -324, সব থেকে কাছে কোনটা, এটা, তাহলে অ্যান্সার কোনটা, এইটা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বোরের তথ্য অনুযায়ী হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ ও শক্তি যথাক্রমে। তাহলে দেখো এখানে যে বোরের তথ্য অনুযায়ী বলছে, তাহলে হাইড্রোজেনের যে দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ আর শক্তি আছে, আমাদের তো উপরে ফর্মুলাটা দেওয়াই আছে। যদি আমি ব্যাসার্ধের কথা বলি, তাহলে কোনটা হবে, যেই 0.52 ইন্টু 10⁻10 ইন্টু n²/z। এন্ড এইটার ক্ষেত্রে আমার কোনটার খেয়াল রাখতে হবে বলতো, এটার ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে আমি জেড এর মান নিচ্ছি যেহেতু, এখন জেডটা আমার কোনটা বলছে, জেড কি আমার হাইড্রোজেন বলছে নাকি অন্য কোনো মৌল বলছে, এই জিনিসটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, যেটা কিন্তু তোমরা ভুল করবেই, তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে আমার জেড এর মান কোনটা বসাচ্ছি। ঠিক আছে, হাইড্রোজেন বললে এক, সেখানে কোনো সমস্যা নেই, বাট অন্য কোনো মৌল থাকলে সেটা কিন্তু চেঞ্জেবল। হ্যাঁ, তারপরে দেখো, তো আমি এখানে যেহেতু হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তর বলে দিছে, তাহলে এখানে n² এর জায়গায় তুমি কত বসাই দিবা, 2 বসাই দিবা, আর ব্যাসার্ধ তাহলে পেয়ে যাবা, তাই না? আর এখানে কি আছে, শক্তি, তাহলে শক্তি দেখো এখানে আর্গে বলছে, তাই না, তাহলে আর্গ মানে হচ্ছে তোমার ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে হবে, ইলেকট্রোভোল্টে যদি নিয়ে যায়, তাহলে এই সূত্রটা কত হয় জানো, -13.6 ইন্টু Z²/n²। এটা কিসে, এটা হচ্ছে ইলেকট্রোভোল্ট, 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 10⁻⁻7 আর্গ। তো তুমি এখানে ইলেকট্রোভোল্টে নিয়ে যে তারপরে তুমি আর্গে নিয়ে গেলা, তো তোমার অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি আমার এই যে যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র যদি আমার ভালোভাবে মনে থাকে, তাহলে সহজেই কনভার্সন করতে পারবো, যে এন কক্ষপথের ব্যাসার্ধ একটার অপেক্ষা কত গুণ যদি চাই বা কততম যদি চাই, যেইভাবেই চাই, আমরা এটা সুন্দর মতো করে ইউটিলাইজেশন করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে, এইবার দেখো, এইবার গুণগত রসায়নের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, আয়ন শনাক্তকরণ। এখন আমরা হচ্ছে আয়ন শনাক্তকরণে আমাদের অনেক সময় ভুলাই যায় যে কোনটার সাথে কোনটা করলে কি হয়, কনফিউশনের ভিতরে থাকি। সো আমরা এখন চেষ্টা করব যে আয়ন শনাক্তকরণটা কিভাবে আমরা ইফিসিয়েন্ট ভাবে মনে রাখতে পারবো।
ঠিক আছে, তোমরা আয়ন শনাক্তকরণটা আমরা এখন দেখব। জাস্ট একটা মিনিট টাইম নিচ্ছি। হ্যাঁ, পানি। দেখো, তোমার যে আয়ন শনাক্তকরণের থেকে প্রশ্ন আসে, সেটা কিন্তু আমাদের বইতে যেটা আছে হরহামেশা অনেক গোঁজামিল করে দেওয়া আছে যে এইটার সাথে এটা বিক্রিয়া করলে কি হচ্ছে, কোনটা দ্বারা করা যাচ্ছে। বাট এটা কি আমাদের জন্য বেটার না যে আমরা একটা আয়ন শনাক্তকরণ একটা ছকের মাধ্যমে, পুরো একটা চার্টের মাধ্যমে আয়ন শনাক্তকরণটা আয়ত্ত করে ফেলতে পারবো? তো এইটার জন্যই তোমার আয়ন শনাক্তকরণে কার সাথে কোনটার বিক্রিয়া হবে সহ, তোমার আয়ন শনাক্তকরণে কোনটার সাথে বিক্রিয়া করে কোন ধরনের অধক্ষেপ দিবে, ওইটার বেসিসে তোমাদের এইটা পুরোটা ছক আমি এক জায়গা করে দিছি। তো এখন তোমরা যদি এইটা মনোযোগ দিয়ে দেখো, তোমাদের লাভ হবে। তো এই যে স্লাইডটা আছে, এই স্লাইডটা তোমরা যদি ভালো মতো করে বুঝতে পারো, তোমাদের আয়ন শনাক্তকরণে কোনটার সাথে কোনটা বিক্রিয়া করলে কোন ধরনের অধক্ষেপ দিবে বা কার সাথে কোনটা বিক্রিয়া করে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো, এইটা সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাও। ঠিক আছে, তো আসো আমরা শুরু করি। এইখানে জাস্ট মনোযোগটা রাখবা। দেখো, প্রথমে তুমি অ্যালুমিনিয়াম ক্যাটায়ন গুলোর দিকে মাথায় রাখো। তুমি একটা পেজে সুন্দর মতো অ্যালুমিনিয়ামের দিকে তাকাও। অ্যালুমিনিয়াম 3+, একটা ক্যাটায়ন, ক্যালসিয়াম 2+, Fe2+, Fe3+, জিঙ্ক 2+, কপার 2+। ঠিক আছে, এই কয়টা ক্যাটায়ন তুমি একদম একটা সারিতে সুন্দর মতো করে মাথায় রাখবা। বুঝছো? অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+, Fe2+, Fe3+, জিঙ্ক 2+, কপার 2+, এগুলো মনে রাখবা। অ্যান্ড মনে রাখার পরে এই যে তোমার এখান থেকে অ্যালুমিনিয়ামের থেকে শুরু করে যে কপার পর্যন্ত যৌগ আছে, এই সবগুলো যৌগ তুমি শনাক্তকরণ করতে পারবা কার মাধ্যমে বিক্রিয়া করে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH এর সাথে তুমি যদি এই যে 6টা যৌগ আছে বিক্রিয়া দাও, তাহলে তুমি কিন্তু সহজেই শনাক্তকরণ করতে পারবা এই 6টা ক্যাটায়নের। এন্ড একটা উপরে আছে সোডিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাসের শনাক্তকরণের ক্ষেত্রে তোমার জাস্ট একটু মাথায় রাখতে হবে K2H2SB2O7, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তো তুমি যদি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে সোডিয়াম প্লাসে সোডিয়াম আয়ন শনাক্তকরণ করতে চাও, তাহলে তোমার অবশ্যই কোন বিকারকটা লাগবে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আর অ্যালুমিনিয়াম থেকে কপার অবধি যে সকল মৌল আছে, এইগুলো তুমি যদি আইডেন্টিফিকেশন করতে চাও, তাহলে তুমি কি জাস্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া দাও, 6টারই তুমি শনাক্তকরণ করতে পারবা। এইবার এইগুলোর ভিতরে কিছু কিছু একটু টাইপ ভাগ করা হয়েছে। যেমন দেখো, তুমি এর ভিতরে ক্যালসিয়ামকে তুমি আরো একটা বিকারক দ্বারা শনাক্তকরণ করতে পারবা। সেটা কোনটা? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত হচ্ছে NH4, ব্র্যাকেটে 2 দিয়ে C2O4, বা এটার গাঠনিক সংকেতও তোমাদেরকে লিখে দিয়েছি। তো তুমি ক্যালসিয়াম 2+ যে আয়নটা আছে, ওইটা শনাক্তকরণ করতে পারবা কার মাধ্যমে? অ্যামোনিয়াম অক্সালেট। ঠিক আছে, তুমি জাস্ট এই আয়নগুলো ভাববা আর মাথায় নিবা যে আমার কাছে 6টা আয়ন ছিল। 6টা আয়নের ভিতরে প্রথমে ছিল সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাসটা কি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের মাধ্যমে আমি সমাধান করতে পারবো, শনাক্তকরণ করতে পারবো। আর ওর পরে অ্যালুমিনিয়ামের থেকে শুরু করে আমার যে কপার পর্যন্ত আছে, প্রত্যেকটাকে আমি NH4OH দিয়ে শনাক্তকরণ করতে পারবো। তাই না? সহজেই কিন্তু মাথায় থাকবে। এইবার তুমি যদি আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কি বলছি, ক্যালসিয়ামের ক্ষেত্রে অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা তুমি শনাক্তকরণ করতে পারবা। এইবার তুমি যদি আরেকটু ভিতরে যাও, এই Fe2+ থেকে কপার 2+ অবধি যাও, এই Fe2+ থেকে কপার 2+ অবধি যাও, তাহলে K4FeCN6, K4FeCN6 এর মাধ্যমে তুমি হচ্ছে Fe2+, Fe3+, জিঙ্ক 2+, কপার 2+, এদের শনাক্তকরণ করতে পারবে। ঠিক আছে, তো তুমি এই যে জাস্ট এই 7টা মৌল তুমি যদি মনে রাখো, পার্টিশন পার্টিশন করে আগাবা। আর মনে রাখতে হবে যে এইটা কোনটার মাধ্যমে শনাক্তকরণ করতেছিলাম, ওইটা কোনটার মাধ্যমে শনাক্তকরণ করতেছিলাম। ইজি। এইবার দেখো, আরেকটু তুমি যদি ভেতরে যাও, Fe2+ থেকে তুমি যদি জিঙ্ক 2+ এর মধ্যে যাও, Fe2+ থেকে তুমি যদি জিঙ্ক 2+ এর মধ্যে যাও, তাহলে দেখো তুমি হচ্ছে K3FeCN6 এর মাধ্যমে শনাক্তকরণ করতে পারবে। ঠিক আছে, আমি কি করতেছি, একটা প্যারামিটার দিয়ে জাস্ট ভিতরে 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 যাইতেছি।
জিনিসটা মনে রাখতে কিন্তু অনেক হেল্পফুল হবে। এন্ড এরপরে তুমি জাস্ট যদি Fe2+ আর Fe3+ এর ভিতরে যাও, তাহলে তুমি অ্যামোনিয়াম সায়ানাইডের মাধ্যমে শনাক্তকরণ করতে পারবা, NH4CNS এর মাধ্যমে শনাক্তকরণ করতে পারবা। কোশ্চেনটা কিভাবে হইতে পারে যে Fe2+ আর Fe3+ শনাক্তকরণ করা যায় কোন বিকারকের মাধ্যমে, NH4CNS। কোশ্চেনটা কিভাবে হইতে পারে Fe2+ আর Copper2+ এই দুইটা শনাক্তকরণ করা যায় কোন বিকারকের মাধ্যমে, K4FeCN6 এর মাধ্যমে। বুঝতে পারছো তো? আর পজিটিভ আয়ন কোনটা কোনটা আছে আমার কাছে, অ্যামোনিয়া বা অ্যামোনিয়া বা হচ্ছে NH4+ আয়ন। তো এই ক্ষেত্রে তুমি যদি শনাক্তকরণ করতে চাও, আমাদের অতি পরিচিত নেসলার দ্রবণ আছে, এই নেসলার দ্রবণের মাধ্যমে তুমি কেবল এবং কেবলমাত্র সমাধান করতে পারবা, অন্যথায় তুমি কিন্তু পারবা না। ঠিক আছে? অ্যামোনিয়া বা হচ্ছে NH4+ এইটা তুমি যদি শনাক্তকরণ করতে চাও, তাহলে হচ্ছে নেসলারের যে ক্ষারীয় দ্রবণটা আছে এইটার সাথে রিঅ্যাকশন দিলে তোমার হচ্ছে শনাক্তকরণটা সহজে হয়ে যায়। বুঝতে পারছি তো? আর আমার কাছে কি থাকতেছে, এর মাধ্যমে দেখো তোমার সব যেসব ক্যাটায়ন ছিল, তোমার ক্যাটায়নের শনাক্তকরণ কিন্তু শেষ। জাস্ট একটা ছক তুমি যদি মাথায় রাখো, তোমার কিন্তু ক্যাটায়নের শনাক্তকরণ সব শেষ। তোমার কাছে বাকি থাকতেছে কোনটা, অ্যানায়নের শনাক্তকরণ। তাহলে অ্যানায়নের শনাক্তকরণের ভিতরে কোন কোন বান্দা আছে, অ্যানায়নের শনাক্তকরণের ভিতরে আছে Cl-, অ্যানায়নের শনাক্তকরণের মাধ্যমে আছে তোমার কার্বনেট আর সালফেট। দেখো তুমি যদি এই প্রত্যেকটা যেই অ্যানায়ন আছে প্রত্যেকটাকে তুমি যদি শনাক্তকরণ করতে চাও যে কোনো একটা বিকারকের মাধ্যমে, তাহলে তুমি কাকে পিক করবা, CH3COO2Pb। এইটার সাথে তুমি যদি বিক্রিয়া দাও, তাহলে এই তিনটা অ্যানায়নকে তুমি কিন্তু শনাক্তকরণ করতে পারো। ঠিক আছে? এইবার ওই ক্যাটায়নের মতো আমি যদি আরেকটু পার্টিশনে যাই, তাহলে কি করতে হবে, আরেকটু যদি পার্টিশনে যাই, তাহলে দেখো কার্বনেট আর সালফেটকে তুমি বেরিয়াম নাইট্রেটের মাধ্যমে শনাক্তকরণ করতে পারো, আর শুধু ক্লোরাইড আয়নকে তুমি হচ্ছে AgNO3 এর মাধ্যমে শনাক্তকরণ করতে পারো। তো আমরা একদম রুট লেভেল পর্যন্ত যা লিখছি সেখানে যদি চলে যায়, তাহলে কিন্তু খুবই সহজে শনাক্তকরণটা শেষ করে ফেলতে পারি। ঠিক আছে? এইবার দেখো শনাক্তকরণে কোন বিকারকের সাথে বিক্রিয়া দেওয়া লাগবে এইটা তো আমরা বুঝতে পারছি। এবার আমার ইম্পর্টেন্টটা কি, আমার ইম্পর্টেন্ট হচ্ছে কোন ধরনের পদক্ষেপ দিবে। তো এইটা মনে রাখতেও বেশি একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখো মনে রাখবা D1 থেকে 9 অবধি যাদের ইলেকট্রন থাকে তারা শুধু বর্ণ দিবে, আর বাকিরা সাদা পদক্ষেপ দিবে। সো শুরুতে আসো, সোডিয়ামে কি তোমার কোনো ডি অরবিটাল আছে, ডি কি আছে, ডি নাই, তাহলে সোডিয়াম কোন ধরনের পদক্ষেপ দিবে, সাদা। অ্যালুমিনিয়ামে কি তোমার কি ডি অরবিটাল D1 থেকে 9 এর ভিতরে ইলেকট্রন আছে, নাই, তাহলে অ্যালুমিনিয়াম কোন ধরনের পদক্ষেপ দিবে, সাদা। ক্যালসিয়ামের ভিতরে কি তোমার D1 থেকে 9 আছে, নাই, তাহলে ক্যালসিয়ামে কোন ধরনের পদক্ষেপ দিবে, সাদা। জিঙ্কের ভিতরে কি D1 থেকে 9 আছে, নাই, তাহলে জিঙ্কও কোন ধরনের পদক্ষেপ দিবে, সাদা। বুঝতে পারছো? ক্লোরিন, কার্বনেট, সালফেট এরাও কোন ধরনের পদক্ষেপ দিবে, সাদা। ঠিক আছে? জাস্ট আমরা ছকের ভিতরেই এখনই প্রবেশ করব। D1 থেকে 9 যাদের আছে তারা কোন ধরনের তোমার কাজ দেখাবে, কারুকাজ দেখাবে সেটা দেখবো। এটা দেখার আগে জাস্ট এটা মনে রাখবা যে নেসলার বিকারক যে অ্যামোনিয়া শনাক্তকরণে তোমার এইটা কোন ধরনের পদক্ষেপ দেয়, এটা হচ্ছে বাদামি কালারের পদক্ষেপ দিবে। বুঝতে পারছি তো? এইবার দেখো তুমি যখন এই যে পুরো পার্টটায় আসছো যে K4FeCN6 এর মাধ্যমে Fe2+ থেকে Fe2+ থেকে Fe Copper2+ এই বান্দাগুলোকে তুমি শনাক্তকরণ করবে, তখন তুমি কোন কোন ধরনের বর্ণ পাবা। দেখো তুমি যখন এই Fe2+ দেখো মনে রাখবা কিভাবে, Fe2+ আর Fe3+ এই যে দুইটা আছে, Fe2+ আর Fe2+ এই যে দুইটা আছে, এই দুইটা শনাক্তকরণের সময় দেখো Fe2+টা হালকা নীল বর্ণের পদক্ষেপ দিবে, আর Fe3+টা গাঢ় নীল বর্ণের পদক্ষেপ দিবে। কিভাবে মনে রাখবা, দেখো Fe2+ আর Fe3+ এই দুটো যদি K4FeCN6 এর সাথে বিক্রিয়া করে, দেখো দুইটাই নীল কালারের দিবে, কিন্তু Fe2+ এর মাথার উপরে 2 আছে আর Fe3+ এর মাথার উপরে 3 আছে। তো মনে রাখবা যার পাওয়ার বেশি আছে সে গাঢ়, আর যার পাওয়ার একটু কম আছে সে হালকা। তাহলে Fe2+
তোমার K4Fe এর সাথে যদি বিক্রিয়া দেয় তাহলে নীল কালারের পদক্ষেপ হালকা নীল দিবে, আর Fe3+ যদি K4Fe6 এর সাথে বিক্রিয়া দেয় তাহলে গাঢ় নীল কালারের পদক্ষেপ দিবে। আর জিঙ্ক তো তোমার চিরচেনা সাদা কালারেরই পদক্ষেপ দিবে। আর কপার তোমার যদি এই K4Fe এর সাথে বিক্রিয়া দেয় তাহলে বাদামি কালারের পদক্ষেপ দিবে। ওকে, তাহলে এবার আমরা যদি আরেকটু ভিতরে আসি তাহলে আমার কাছে থাকবে Fe2+ থেকে যে জিঙ্ক 2+ অব্দি। তাহলে দেখো জিঙ্ক তো তোমার অলওয়েজ সাদা পদক্ষেপ দিবে, তাহলে এখান থেকে আলাদা করতে পারতেছি কোনটা কোনটাকে, এখান থেকে তুমি আলাদা করতে পারতেছি Fe2+ কে, Fe3+ কে, তাই না? তাহলে এখানে একটুখানি কষ্ট করে খেয়াল করো, Fe2+ যদি K3Fe6 এর সাথে বিক্রিয়া দেয় তাহলে এই যে নীল কালারের পদক্ষেপ দিবে, আর Fe3+ এর সাথে যদি K3Fe6 বিক্রিয়া দেয়, K3Fe6 বিক্রিয়া দেয় তাহলে বাদামি কালারের পদক্ষেপ দিবে, বাদামি কালারের পদক্ষেপ দিবে, ঠিক আছে? আর একটু যদি আমরা ভিতরে যাই, Fe2+ আর Fe3+, Fe2+ আর Fe3+ এর ভিতরে একটু খেয়াল করো, Fe2+ আর Fe3+ তুমি যদি শনাক্তকরণ করতে চাও তাহলে NH4 অ্যামোনিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া দিবা, তাহলে এইটা Fe3+ যেটা আছে এইটা রক্তবর্ণ, ঠিক আছে, রক্তিম লাল টাইপের বর্ণ দিবে। এইবার দেখো ডান সাইডের তুমি যদি F এর সাথে 2+ এর সাথে তুমি যদি শনাক্তকরণ করতে যে সর্বজনীন যেটা ছিল NH4OH এর সাথে, তাহলে Fe2+ টা সবুজ বর্ণ দিত, Fe3+ টা বাদামি বর্ণ দিবে NH4OH এর সাথে, আর জিঙ্ক তো তোমার সাদাই দিবে, আর কপারটা যেহেতু D1 থেকে 9 এর ভিতরে আছে কপারটা নীল বর্ণের পদক্ষেপ দিয়ে দিবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এইটা যদি বুঝো তাহলে ইনশাল্লাহ এইটা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, পিডিএফটা দেখে তুমি যদি সুন্দর মতো করে তুলো তাহলে ইনশাল্লাহ তোমার এখানে কোনো সমস্যা থাকবে না। বুঝতে পারছি তো? আচ্ছা, ওকে। আমাদের গুণগত রসায়নের ইন টোটাল যেসব জায়গায় সমস্যা হইতে পারতো সেসব আমরা সমাধান করে ফেলছি। তো এখন গুণগত রসায়নের ভিতরে তোমাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো, তাহলে গুণগত রসায়নের ওই টপিকটা দেখাই, তারপর আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এটা শুরু করে দিব। তোমাদের কমেন্ট আমি দেখি একবার একটু, এখন একটা চ্যাপ্টার শেষ আমাদের। আচ্ছা, ভাই আজকে না, আজকে দেখো আহ তুমি দেখো কোন একটা জিনিস যখন মেনশন করতে হয় যে ভাই ম্যাথটার হ্যান্ড ক্যালকুলেশনটা করেন, তো তোমার মাথায় রাখতে হবে যে এমন কোনো কিছু লিখতে হবে যাতে আমি বুঝতে পারি যে ওই ম্যাথটার হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে দেখাইতে হতে পারে। ম্যাথ তো অনেকগুলোই করছি, তো ওইটা তুমি যদি বলো তাহলে আমাকে তোমার ওকে বুঝাইতে কিন্তু সুবিধা হয়। আজকে কেমিস্ট্রি আমরা হচ্ছে ফার্স্ট পেপারের যে কটা চ্যাপ্টার আছে ওইগুলো শর্টকাট যেখানে যেখানে যা আছে পুরো দমে দেখে ফেলবো। তোমরা কি এই যে আয়ন শনাক্তকরণের যেটা আছে, আয়ন শনাক্তকরণেরটা কি বুঝতে পারছো? আয়ন শনাক্তকরণেরটা, আয়ন শনাক্তকরণের সবখানে যা যা লেখা আছে এখানে সব কি বুঝতে পারছো? তোমরা যদি আয়ন শনাক্তকরণের কোথাও যদি না বুঝো তাহলে আমাকে বল, তাহলে আমি তোমাদের আয়ন শনাক্তকরণের এটা আরেকবার একটুখানি রিপিট করে দিব। কোনো পার্টে তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, হালকা যদি সমস্যা হয় আমাকে বলো, আমি তোমাদের এটা একবার রিপিট করে বুঝাই দেবো। কারণ আয়ন শনাক্তকরণ থেকে গুচ্ছে প্রশ্ন আসবেই। এন্ড আমি তোমাদের যেহেতু গোছায় সুন্দর মতো করে একটা পেজের মাধ্যমে, যেটা অনেক বড় করে লেখা লাগে, একটা পেজের মাধ্যমে গুছাই দিছি, তো আমার স্টুডেন্টরা যেন এইখান থেকে নাম্বার না নিয়ে আসতে পারে এইটা আমি মানতে পারবো না। আমার যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরের চ্যাপ্টারটা শুরু করে দেবো। ওকে, একজন কমেন্ট করছো, সব বুঝছি। তাহলে হচ্ছে আমরা এবার মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এটা শুরু করে দিই। দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা বলতো? ইলেকট্রন বিন্যাস। কারণ এই চ্যাপ্টারটার মূল ভিত্তি তো ইলেকট্রন বিন্যাস। তো আমরা যদি এখন ইলেকট্রন বিন্যাস খুব ফাস্ট না করতে পারি তো এটা আমাদের ব্যর্থতা হবে না। তো আমরা প্রথমে যেটা দেখবো যে ইলেকট্রন বিন্যাস তো আমরা সবাই করতে পারি, তাই না? তাহলে ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে আরো ফাস্ট করতে পারি সেটা আমরা দেখবো। তো দেখো, মনে রাখবে একটা প্যাটার্ন, আমরা আমরা একটা কাজ করব
যে অর্গানেশন 118 নাম্বার যে মৌলটা আছে ওইটার ইলেকট্রন বিন্যাসটা করব 1 মিনিটের ভিতরে হয়ে যাবে। জাস্ট তোমরা একটু খেয়াল করো কিভাবে করতেছি। প্রথমে তুমি হচ্ছে এস দিবা, প্রথমে তোমরা হচ্ছে এস দিবা, তারপরে হচ্ছে এস পি, তারপরে হচ্ছে এস পি, তারপরে দিবা হচ্ছে এস ডি পি, তারপরে দিবা হচ্ছে এস ডি পি, তারপরে দিবা হচ্ছে এস এফ ডি পি, লাস্টে দিবা হচ্ছে এস এফ ডি পি। এই তো এইগুলা। এইবার খেয়াল করি আমরা, দেখো প্রথমে 1s2, তাই না? এরপরে আমাদের কোনটা যায়? 2s2। এস আর পি তে একদম কোয়ান্টাম সংখ্যা যেটা সেম ভাবে আগাবে। ডি যখন আসবে তখন এস আর পি থেকে 1 কমে যাবে, এফ যখন আসবে তখন এস আর পি থেকে 2 কমবে, ডি থেকে 1 কমবে। এভাবে আমরা আগাইতে থাকবো। 2p6, এটা কত? 3s2, 3p6, এটা কত? 4s2, দেখো 4p6, ডি আসছে তার মানে 1 কমে যাবে, 3d10। দেখো তো, আচ্ছা আমি লাস্টে বলি, আগে আমরা সম্পূর্ণ ফিল আপ করি। এটা কত? 5s2, 5p6, 4d10, এটা কত? 6s2, 6p6, 1 কমবে এস আর পি থেকে, 5d10, 4f14, এটা কত? 7s2, 7p6, 6d10, 5f14। দেখছো? তাহলে এইখান থেকে একটা জিনিস একটু কষ্ট করে তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো তো, এই অবধি যখন আসছো তখন তোমার কিন্তু আর্গন, এই অবধি যখন আসছো তখন তুমি কিন্তু ক্রিপ্টনকে টাচ করে ফেলতেছো, ঠিক আছে? সো এই পর্যন্ত যখন আসছো তখন আরেকটা নিষ্ক্রিয় গ্যাস, এই অবধি যখন আসছো তখন তোমার আরেকটা নিষ্ক্রিয় গ্যাস, এই অবধি যখন আসছো তখন তোমার আরেকটা নিষ্ক্রিয় গ্যাস। তো এই পর্যন্ত তোমাকে 2, তারপরে কত 18, তারপরে কত 36, তারপরে কত 54, তারপরে কত 86, তারপরে কত 118। তো তোমার যদি